প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম ও দশম শ্রেণীর জন্য অধ্যায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রথম অংশ। দ্বিতীয় অংশ পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আজ প্রথম অংশে আছে ব্যবস্থাপনা কি, হোয়াট ইজ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অন্যদের দিয়ে কাজ আদায় করে নেওয়ার দক্ষতা বা কৌশলকে ব্যবস্থাপনা বলা হয়। ব্যবস্থাপনার জনক হেনরি ফেওলের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। হেনরি ফেওলের এই সংজ্ঞা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই এই তার সংজ্ঞার মধ্যে ব্যবস্থাপনার যে কার্যাবলী, সেই কার্যাবলীগুলি ফুটে উঠেছে। সংজ্ঞার মধ্যে প্রথমে আছে ব্যবস্থাপনা ও পূর্বানুমান। তার মানে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান করতে হবে। ব্যবস্থাপনায় পরিকল্পনা থাকতে হবে, পূর্বানুমান থাকতে হবে। সেই পরিকল্পনা বা পূর্বানুমান অনুযায়ী কাজ সম্পাদন করা, সেটাই এখানে বোঝানো হয়েছে। তারপরে হলো পরিকল্পনা প্রণয়ন, সেটা অবশ্যই থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠানের জন্য। তারপরে থাকতে হবে সংগঠিতকরণ। সংগঠিতকরণ হচ্ছে দায়িত্ব বন্টন করে দেওয়ার পর বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে সমন্বয় সাধন করে কাজ সম্পাদন করা, সেটা হলো সমন্বয় সাধন। সংগঠিতকরণ। নির্দেশনা হচ্ছে ব্যবস্থাপক যে নির্দেশনা দিবে, কর্মী বাহিনী বা শ্রমিকগণ সে নির্দেশনা অনুযায়ী কাজ করবে এবং নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তারপরে হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন এখানে বোঝানো হয়েছে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ উপবিভাগ থাকতে পারে, সেই বিভাগ উপবিভাগগুলো একত্রিত করে কাজের সমন্বয় সাধন করে ব্যবস্থাপনার কার্য পরিচালনা করা। তারপরে বলা হয়েছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হলো পরিকল্পনা অনুযায়ী কাজ পরিচালিত হচ্ছে কিনা এবং কাজে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। যদি ত্রুটি বিচ্যুতি থাকে, সে ত্রুটি বিচ্যুতি সমন্বয় সাধন করে সংশোধন করে কাজ চালিয়ে যাওয়া, এটাই এখানে বোঝানো হয়েছে নিয়ন্ত্রণের মধ্যে। এবার আমি আলোচনা করব ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হলো 4টি। 1 নাম্বার হচ্ছে ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা এমন একটি বিষয়, এটা একটা টিম ওয়ার্ক। ব্যবস্থাপনাটা হচ্ছে কাজের ধারাবাহিকতা থাকতে হবে।
এলোমেলো কাজ করলে সে কাজ কখনো সুন্দর হয় না। এই জন্য এখানে বলা হয়েছে, এখানে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজ থাকে, সেই কাজগুলোকে ধারাবাহিকভাবে সম্পাদন করা, সেটাই এখানে বোঝানো হয়েছে। এই জন্য বলা হয়েছে ধারাবাহিক প্রক্রিয়া, এই কাজটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত। আমরা যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে বা যে পরিকল্পনা নিয়ে কাজ করব, সেই উদ্দেশ্য পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তারপরে বলা হয়েছে ব্যবস্থাপনা হলো একটি দলগত প্রক্রিয়া। দলগত প্রক্রিয়া বলতে এখানে বোঝানো হয়েছে টিমওয়ার্ক, মানে একটি প্রতিষ্ঠানের কাজ হলো টিমওয়ার্কের মতো সবাই মিলে সমন্বয় সাধন করে কাজ সমাপ্ত করা বা কাজ সুন্দরভাবে শেষ করা। এর মধ্যে কেউ যদি কোনো কাজের মধ্যে গাফলতি করে, তাহলে সেই কাজে বিশৃঙ্খলা দেখা দেয়, এই কাজ সুন্দরভাবে পরিচালিত হয় না। এই জন্য বলা হয়েছে এটি একটি দলগত প্রক্রিয়া। দলের সবাইকে সহযোগিতা করে কাজ চালিয়ে যেতে হবে। তারপরে আছে ব্যবস্থাপনা হলো একটি চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া বলতে ব্যবস্থাপনার কাজ সর্বদা চালিয়ে যেতে হয়ে সর্বদা চলবে। বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে সমন্বয় সাধন করে এই কাজ সর্বদা আমাদের সুন্দরভাবে পরিচালনা করতে হবে, সেটাই হচ্ছে চলমান প্রক্রিয়া। এবার আমরা আলোচনা করব ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে। এখানে 7টি ব্যবস্থাপনার কার্যাবলী দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, 2 নম্বর হচ্ছে সংগঠিতকরণ, 3 নম্বর হচ্ছে কর্মী সংস্থান, 4 নম্বর হচ্ছে নির্দেশনা, 5 নম্বর হচ্ছে প্রেরণা দান, 6 নম্বর সমন্বয় সাধন, 7 নম্বর নিয়ন্ত্রণ। এবার এই কার্যাবলী সম্পর্কে আমি সংক্ষিপ্ত বর্ণনা দিব। প্রথমেই আসে পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়ন হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের জন্য পূর্ব পরিকল্পনা থাকতে হবে। সেই পূর্ব পরিকল্পনা নিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। পরিকল্পনাবিহীন কোনো কাজ সুন্দর হয় না। যে কোনো প্রতিষ্ঠানের জন্য, ছোট বড় যে কোনো প্রতিষ্ঠানের জন্য এই পরিকল্পনা প্রয়োজন। 2 নম্বর হলো সংগঠিতকরণ। সংগঠিতকরণ হচ্ছে বিভিন্ন শ্রমিক বা কর্মীদেরকে তাদের কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া এবং বিভিন্ন আন্তঃবিভাগ, অর্থাৎ যে বিভিন্ন বিভাগ উপবিভাগ থাকে একটি প্রতিষ্ঠানের, সেই বিভাগগুলোর মধ্যে সেই বিভাগগুলোকে একত্রিত করে কাজ চালিয়ে যাওয়া। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকতে পারে, যেমন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, পারচেস ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এরকম বিভাগ থাকতে পারে। সেই বিভাগগুলোকে একত্রিত করে কাজ চালিয়ে যাওয়া, এখানে সংগঠিতকরণ বলতে বোঝানো হয়েছে এটা। তারপরে বলা হয়েছে কর্মী সংস্থান। কর্মী সংস্থান ব্যবস্থাপনার আরেকটি উল্লেখযোগ্য কাজ। কর্মীদের নিয়োগ দেওয়া, কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কর্মীদের পদোন্নতি, বদলি এবং তাদের ছাঁটাই, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে পড়ে। একটি প্রতিষ্ঠানে কি পরিমাণ শ্রমিক বা কর্মচারী থাকবে সেটার উপর সেটা বুঝে কর্মী নিয়োগ দিতে হবে এবং কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনা করে তাদের দিয়ে কাজ আদায় করে নিতে হবে। তারপরে হচ্ছে নির্দেশনা দান।
নির্দেশনা দান বলতে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা বা ব্যবস্থাপক যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী কর্মচারী বা শ্রমিকগণ তাদের দায়িত্ব পালন করবে। যার যার দায়িত্ব সে তার দায়িত্ব সঠিকভাবে নির্দেশনা অনুযায়ী পালন করবে, তাহলেই প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হবে। তারপরে হলো প্রেরণা দান। প্রেরণা দান হচ্ছে ইংরেজিতে বলা হয় মোটিভেশন। শ্রমিকদের দিয়ে কাজ আদায় করে নেওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে কাজ আদায় করে নেওয়ার একটি কৌশল। প্রেরণা দান বলতে বোঝানো হয়েছে শ্রমিকদেরকে বিভিন্নভাবে কাজে উৎসাহিত করার জন্য হয়তো বোনাসের ব্যবস্থা থাকতে পারে, ওভারটাইমের ব্যবস্থা থাকতে পারে, ইনসেন্টিভের ব্যবস্থা থাকতে পারে। এই বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কর্মীদেরকে মোটিভেশন বা প্রেরণা দিয়ে কাজ আদায় করে নেওয়া। তারপরে আসে সমন্বয় সাধন। সমন্বয় সাধন বলতে বোঝানো হয়েছে বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে সমন্বয় রেখে ব্যবস্থাপনার কার্য পরিচালনা করা। যদি প্রত্যেক বিভাগ এবং বিভাগের মধ্যে সমন্বয় না থাকে, তাহলে সমন্বয়হীন যদি থাকে তাহলে কাজ সুন্দরভাবে এগিয়ে যাবে না। এই জন্য সকল বিভাগের সাথে সমন্বয় সাধন করে ব্যবস্থাপনার কার্য পরিচালনা করতে হবে, তাহলে সেই ব্যবস্থাপনা হবে সুন্দর এবং সার্থক। শেষ কার্যাবলীর মধ্যে আছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখা, পর্যবেক্ষণ করা। তারপর এই পরিকল্পনায় বাস্তবায়নে কী কী ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ত্রুটি বিচ্যুতি বের করে সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে নিয়ন্ত্রণ। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলোচনা করব সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব। সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব এ প্রসঙ্গে আমি প্রথমে একটি উদাহরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করব। উদাহরণ হিসাবে আমি প্রথমে বলতে চাই, আশারবাণী স্টোরের মালিক প্রশান্ত দাস একজন পরিচিত এবং সুনামধন্য ব্যবসায়ী। সে ঢাকা এবং চট্টগ্রাম থেকে তৈরি পোশাক, খাদ্যজাত দ্রব্য, শিশুদের খেলনা ও অন্যান্য সামগ্রী ক্রয় করে বিক্রয় করেন। কিন্তু এই ব্যবসার পাশাপাশি তার একটি নিজস্ব সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে আলাদা একটি পরিকল্পনা আছে। সেটা হচ্ছে মৌসুমী যে ফলগুলো আছে আমাদের দেশে, সেই মৌসুমী ফলের মধ্যে যেমন তেঁতুল, আমলকি, জলপাই, তারপরে মৌসুমী যে অন্যান্য ফলগুলি আছে টক জাতীয়, এই জিনিসগুলো ক্রয় করে সে নিজের তত্ত্বাবধানে আচার তৈরি করে এগুলি বোতলজাত করে বিক্রয় করে। এই আচারের চাহিদা অত্র অঞ্চলে বেশ সুনামের সাথে ছড়িয়ে পড়েছে।
তার এই আচারের সুনাম অত্র এলাকায় সবাই তার আচারের সুনামের সাথে পরিচিত। এখন সে তার এই আচারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চিন্তা করে সে একটি ব্যবসায়ের একটি আলাদা বিভাগ খোলার চিন্তা করল। এই আলাদা বিভাগের দায়িত্ব পরিচালনার জন্য সে কয়েকজন আচার তৈরির দক্ষ কারিগর হিসাবে কয়েকজন নারী শ্রমিক সে নিয়োগ দিল। তাদের কাজ হচ্ছে এই তেঁতুল, জলপাই, আমলকি এইগুলো দিয়ে আচার তৈরি করে বোতলজাত করা। সেই জন্য কয়েকজন নারী শ্রমিককে দক্ষ নারী শ্রমিকদেরকে সে স্থায়ীভাবে নিয়োগ দিল এবং তাদের পরিচালনার জন্য একজন ম্যানেজারও নিয়োগ দিল। সে তার ব্যবসার একটি আলাদা বিভাগ এই জন্য খুলল যে আচার তৈরি করা এবং বোতলজাত করে এগুলি বাজারজাতকরণ, এই কারণে আলাদা একটা বিভাগ সে খুলল। তাহলে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি সে প্রথমে কি করলো, এই আচার তৈরি করা, এগুলোকে বোতলজাত করা এবং বিপণনের জন্য বা বাজারজাতকরণের জন্য সে আলাদা বিভাগ খুলল, কয়েকজন দক্ষ নারী শ্রমিক নিয়োগ দিল এবং তাদের দেখাশোনার জন্য একজন ব্যবস্থাপক বা ম্যানেজার নিয়োগ দিল। এবং এই যে তার এই আলাদা বিভাগ খোলা, নারী শ্রমিক নিয়োগ দেওয়া এবং ম্যানেজার বা ব্যবস্থাপক নিয়োগ দেওয়া, এই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে সংগঠিতকরণ। তাহলে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি সংগঠিতকরণ হচ্ছে আলাদা যে বিভাগ, এই উদাহরণের যে আলাদা বিভাগ করলো সেই বিভাগ পরিচালনার জন্য একজন ম্যানেজার নিয়োগ দিল, নারী শ্রমিকদেরকে নিয়োগ দিল এবং এই যে এইগুলোকে আচার তৈরি করে বোতলজাত করে বিক্রয় করার জন্য আরও কিছু বোতলজাত আচারগুলো বাজারজাতকরণের জন্য আরও কিছু শ্রমিক যে নিয়োগ দিল। এই যে তার সম্পূর্ণ বিষয়টি হচ্ছে সংগঠিতকরণ। তাহলে আমরা এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে সংগঠিতকরণ কি। এবার নেতৃত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। নেতৃত্ব হচ্ছে 4 ধরনের। 1 নাম্বার হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, 2 নাম্বার হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, 3 নাম্বার হচ্ছে মুক্ত নেতৃত্ব, 4 নাম্বার হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। এখন এই নেতৃত্ব 4 ধরনের, এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। প্রথমে হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব বলতে নেতা শ্রমিকদের সাথে বা কর্মী বাহিনীর সাথে তাদের আলোচনা করে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং শ্রমিকদের সেখানে পরামর্শ বা কথা বলার সুযোগ দেন এবং তাদের পরামর্শ গ্রহণ করেন এবং তাদের সবার প্রতি সমান দৃষ্টি রেখে নেতা শ্রমিকদের দিয়ে কাজ আদায় করে নেন। এই ধরনের মনোভাব, গণতান্ত্রিক মনোভাব, সেটাই হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব সকলেই পছন্দ করেন, কারণ এখানে শ্রমিকদের অংশগ্রহণ, শ্রমিকদের মতামত প্রদান এবং শ্রমিকদের সাথে নেতার সুসম্পর্ক গড়ে ওঠে। এই কারণে গণতান্ত্রিক নেতৃত্ব সর্বাধিক প্রচলিত। 2 নম্বর হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে স্বৈর শাসনের মতো। স্বৈর শাসন যেমন কেউ পছন্দ করে না, তেমনি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কেউ পছন্দ করে না। স্বৈরতান্ত্রিক
নেতৃত্বে নেতা শ্রমিকদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেন, তাদের সাথে কোনো পরামর্শ করেন না, তাদের কথা বলার কোনো সুযোগ থাকে না, তাদের সাথে মানে নেতার সুসম্পর্ক গড়ে ওঠে না। নেতা শুধু তাদেরকে দিয়ে কাজ কৌশল আদায় করে নেওয়ার চেষ্টা করে, আদেশ দিয়ে কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করে, তাদের উপর কাজ চাপিয়ে দেয়। এই ধরনের নেতৃত্বকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। 3 নম্বর হচ্ছে মুক্ত নেতৃত্ব। মুক্ত নেতৃত্ব হচ্ছে শ্রমিকগণ তাদের স্বাধীনভাবে তারা কাজ করবে, তাদের উপর কোনো কাজ চাপিয়ে দেওয়া হয় না, এবং শ্রমিকরা নিজের মতো করে কাজ করতে পারে, এবং নেতা এই ক্ষেত্রে অনেকটা নীরব ভূমিকা পালন করে। শ্রমিকদের সাথে তার সম্পর্ক ততটা নিবিড় হয় না। শ্রমিকদের নিজের মতো কাজ করে, নেতা নেতার মতো চলে, শ্রমিকের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে না। 4 নম্বর হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। আমলাতান্ত্রিক নেতৃত্ব হলো একটি জটিল নেতৃত্ব, যেখানে শুধু আইনের শাসন এবং শৃঙ্খলাবোধ বেশি কাজ করে। এখানে নেতার চেয়ে নেতার আদেশ বড় করে দেখা হয়। নেতার সাথে সুসম্পর্কের চেয়ে নেতার যে আদেশ উপদেশ সেগুলো পালন করার জন্য শ্রমিকগণ সবসময় ব্যস্ত থাকেন। শ্রমিকরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে, নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে তারা তাদের কাজ পরিচালনা করে থাকেন। এই ধরনের নেতৃত্বকে বলা হয় আমলাতান্ত্রিক নেতৃত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানেই শেষ করব। দ্বিতীয় পর্বের ক্লাস আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দেখার আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।